Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. Today is 23rd June 2025 and on this day there are very important updates related with the world news, related with the India and also related with the regional news. তাহলে আজকে সবগুলো নিয়ে ডিসকাশন থাকবে, এডিটোরিয়াল, ডেইলি নিউজ, কমপ্লিট অ্যানালিসিস থাকবে। সো স্টে টিউনড উইথ মি। এবং আজকের ক্লাসে আমি বেশ কিছু এক্সট্রা অ্যাডিশন করেছি ফর ইওর ইনফরমেশন, কুইজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ওয়ান লাইনার কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে আমরা ডিসকাস করব। পাস্টে যে ইভেন্টগুলো হয়েছে সেগুলোকে কিন্তু আমাদের পরীক্ষার প্যাটার্নে কীভাবে কোয়েশ্চেন্স আসতে পারে তার একটা ডিটেলস অ্যানালিসিস থাকবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম যে আপডেটটা হয়েছে, দ্যাট ইজ দ্য এন্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইন দ্য ইরান অ্যান্ড দ্য ইসরায়েল ওয়ার অ্যান্ড স্ক্যালেশন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে কনফ্লিক্ট, সেখানে কিন্তু ফার্দার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কি করেছে, কালকে ইরানের 3টে নিউক্লিয়ার সাইটের ওপর অ্যাটাক করেছে। দিস ইজ দ্য ফার্স্ট নিউজ এবং আমরা প্রত্যেকটা নিউজকে একটা প্যাটার্নে, ক্রোনোলজিতে কিভাবে পড়তে হয় সেটাকে ডিসকাস করব। নেক্সট, ইরান এবং ইসরায়েলের পাশাপাশি আমাদের সঙ্গে বিভিন্ন ইম্পর্টেন্ট কি ওয়ার্ডস আমরা দেখব এবং সেগুলোকে নিয়ে কমপ্লিট আমরা একটা সাইকেল তৈরি করার সৃষ্টি করব যে কেন, কি হচ্ছে এবং কি হতে চলেছে। নেক্সট, another news, Iranian parliament votes to close the Strait of Hormuz. Again we'll study the Strait of Hormuz, which is an important connector between the Persian Gulf and the Gulf of Oman, also the Arabian Sea. এবং ওয়ার্ল্ডে যে মোস্ট ইম্পর্টেন্ট অয়েল ট্রেড রুট হিসাবে স্ট্রেট অফ হারমুজ তৈরি হয়েছে, সেটাকে বন্ধ করে দেওয়ার কথা চলছে। নেক্সট, ফর দ্য ফার্স্ট টাইম আমাদের তরফ থেকে ইরান অ্যান্ড ইসরায়েলের যে ওয়ার, সেই জায়গা নিয়ে কিন্তু পাবলিক ডোমেনে ওপিনিয়ন দেয়া হয়েছে ফ্রম দ্য সাইড অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তিনি কিন্তু বলেছেন যে ইমিডিয়েট ডিএসকেলেশন অফ দ্য কনফ্লিক্ট হওয়া দরকার এবং হি হ্যাজ টকড উইথ দ্য কাউন্টার পার্টস অফ দ্য প্রেসিডেন্টস অফ দ্য ইরান। ঠিক, এরপরে আমরা যে নিউজটা দেখব, দ্যাট ইজ দ্য নিউজ, দেখো ওয়ার্ল্ড পেজেও যদি আমরা দেখি, দেয়ার আর সো মেনি নিউজ রিলেটেড উইথ দিস ইভেন্ট। ফার্স্ট, ইন কল উইথ দ্য ইরান প্রেসিডেন্ট মাদি কলস ফর ইমিডিয়েট ডিএসকেলেশন। নেক্সট, ইন্ডিয়ান র্যাম্পস আপ অয়েল ইম্পোর্ট, অর্থাৎ ইন্ডিয়া কিন্তু কাদের থেকে অয়েল ইম্পোর্ট শুরু করছে, রাশিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট ইন দ্য জুন অ্যামিড দ্য ইনস্টেবিলিটি ইন দ্য ওয়েস্ট এশিয়া। সো দিস ইজ অ্যানাদার নিউজ। নেক্সট ইজ কি, ইউএস ট্রাইস এ বিট টু ইম্পোজ ইম্পেরিয়ালিস্টিক হেজিমনি। এই জায়গায় দাঁড়িয়ে ইউএস যে জায়গাটাকে নিয়ে এগোচ্ছে, দিস ইজ অ্যানাদার নিউজ। আর একটা কি, ওয়ার হিটস ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক ক্যালেন্ডার, ইজিপ্টিয়ান মিনিস্টার পোস্টপোনস দ্য ভিজিট। সো আমাদের কান্ট্রিতে ইজিপ্টের যে একজন ইম্পর্টেন্ট ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন, ওয়াদার আবদেলাট্রি, তিনি কিন্তু আসার কথা ছিল, বাট ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধকালীন পরিস্থিতি, সেখানে কিন্তু আপাতত এই ডিপ্লোম্যাটিক ভিজিটকে পজ করা হয়েছে। নেক্সট, উই হ্যাভ দ্য অপারেশন সিন্দুর অ্যান্ড আন্ডার দ্য অপারেশন সিন্দুর দেয়ার ইজ অ্যানাদার ফ্লাইট, যেখান থেকে কিন্তু ইরান থেকে প্রায় 311 ইন্ডিয়ানসদের নিয়ে আসা হচ্ছে দিল্লিতে এবং সেফলি তাদেরকে কিন্তু ইভ্যাকুয়েট করা গেছে ফ্রম দ্য ওয়ার কনফ্লিক্টেড এরিয়াস। নেক্সট, যারা ইন্ডিয়া থেকে বিভিন্ন পিলগ্রিমস পারপাসে, রিলিজিয়াস পারপাসে ইরানে যায়, তারা আপাতত অনেক এরকম ফ্যামিলি আছে, উত্তরপ্রদেশের একটা ফ্যামিলির এক্সাম্পল দেওয়া হয়েছে, তারা কিন্তু মেনলি ইরানে আটকে আছে এবং সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে হেল্প চাইছেন তাদের নিয়ারেস্ট কিন বা ফ্যামিলি মেম্বার্সরা। সো এই যে প্রত্যেকটা আমরা নিউজ দেখলাম, দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য কি কারেন্ট গ্লোবাল সিনারিও হ্যাপেনিং ইন দ্য কনফ্লিক্ট ইন দ্য ওয়েস্ট এশিয়া অ্যান্ড পার্টিকুলারলি বিটুইন দ্য ইরান অ্যান্ড ইসরায়েল। We have covered entire different dimensions like what is Strait of Hormuz, what is the Israel's internal conflict with the Gaza Strip, প্যালেস্টাইন কনফ্লিক্ট কি, এছাড়া আমরা গতকাল ইন্ডিয়া তথা ইরানের বিভিন্ন নিউক্লিয়ার প্রোগ্রাম বা নিউক্লিয়ার এনার্জি আমরা কীভাবে জেনারেট করি, এই সব ক্রোনোলজিগুলোকে দেখেছি। নাও দের ইজ এ কমপ্লিট রিক্যাপ এবং আমরা ট্রাই করবো আন্ডারস্ট্যান্ড করার যে কী ঘটেছে। বিফোর মুভিং টু দ্য নেক্সট, এই নিউজটা দেখো, অলসো আজকের আর্টিকেলে বা নিউজ পেপারে একটা ইম্পর্টেন্ট এডিটোরিয়াল বেরিয়েছে, যেটি হচ্ছে ম্যান অফ ওয়ার। ডোনাল্ড ট্রাম্প কিন্তু গতকাল ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানায় আমেরিকা থেকে কিন্তু ওয়ারকে কিন্তু স্ক্যালেট করা হয়েছে এবং ফার্দার ইরানের 3টে যে নিউক্লিয়ার সাইট আছে সেখানে কিন্তু মিসাইল নিক্ষেপ করা হয়েছে ফ্রম দ্য সাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এই এডিটোরিয়ালটাও কিন্তু আজকের আর্টিকেলে পাবলিশ হয়েছে। নেক্সট, আমরা দেখব এই যে ট্রাম্প কিন্তু অলরেডি কনফার্ম করেছে যে ফুল পেলোড
অফ বোম্বার্স বোম ড্রপ করা হয়েছে বিভিন্ন প্রাইমারি সাইট অফ ফোর্ডো না, এবং আমরা আরও জায়গাগুলো দেখব। দিস ইজ দ্য এয়ার ফ্লাইট বা ফাইটার যেটা ইউজ করা হয়েছে টু ড্রপ দ্য বম। নেক্সট, দিস ইজ দ্য টুইট অফ দ্য ডোনাল্ড ট্রাম্প, যেখানে কিন্তু উনি জানিয়েছেন উই হ্যাভ সাকসেসফুলি কন্ডাক্টেড অ্যাটাক অন দ্য 3 নিউক্লিয়ার including Fordo, Natanz and Isfahan, very important name। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি B2 স্টিলথ বোম্বার দিয়ে এই মিসাইল অ্যাটাক করা হয়েছে এবং এটা আমেরিকার ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট বোম্বারের মধ্যে আমরা যদি ধরতে পারি, দিস ইজ দ্য ওয়ান অফ, এবং এর যে কস্ট দিস ইজ হিউজ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইরান কোনোভাবে এই জিনিসটাকে র্যাডার দ্বারা ডিটেক্ট করতে পারো এবং ডেস্ট্রয় করতে পারতো, দ্যাট ক্যান বি এ হিউজ সেটব্যাক ফর দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বিকজ ফার্স্ট অফ অল এই ধরনের যে বোম্বিং করা সেটা ফেল হতো। সেকেন্ড, এই ধরনের B2 স্টিল বোম্বারকে যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লস করতো, দ্যাট উইল বি এ সিরিয়াস লস ফর দ্য ডিফেন্স মেকানিজম অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বাট কোনোটাই ঘটেনি এবং মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার তরফ থেকে একদম পিন পয়েন্ট প্রিসিশনে এর ডেডলিয়েস্ট বোম্বার দিয়ে অ্যাটাক করা হয়েছে। যদি আমরা ওয়ার্ল্ড সিনারিও দেখি, দিস ইজ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অ্যান্ড ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ওপরে কি আছে, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফ্লুয়েন্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ দ্য কানাডা। নাও তোমাদের জন্য আমার কোয়েশ্চেন্স থাকবে, কমেন্ট সেকশনে জানাবে ইউনাইটেড স্টেট এবং কানাডাকে ডিফাইন করে বা ডিমার্কেট করে কোন প্যারালাল লাইন। ফর এক্সাম্পল, যেমন 10 ডিগ্রি চ্যানেল বা 10th প্যারালাল আন্দামান এবং নিকোবরকে ডিফারেন্সিয়েট করে, তোমাদের জন্য কোয়েশ্চেন লাগলো ইউনাইটেড স্টেট এবং কানাডাকে ডিফারেন্সিয়েট করে কোন প্যারালাল লাইন। আমরা যদি দেখি এইখানে ইউনাইটেড স্টেট, নাও এইটা হচ্ছে মিডল ইস্ট কান্ট্রি যেখানে হচ্ছে আমাদের অবস্থিত ইরান। অ্যাকচুয়ালি আমাদের এই রুট দিয়ে কিন্তু অ্যাটাক হয়নি, বাট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যে ট্র্যাক রুটটা ইউজ করেছে টু অ্যাটাক অন দ্য ইরান, সেটা হচ্ছে কিন্তু ফ্রম দিস সাইড। অ্যাকচুয়ালি তারা অস্ট্রেলিয়ার পাশ দিয়ে এসেছে এবং ইন্ডিয়ান ওশিয়ানের ওপর দিয়ে কিন্তু সেই বোম্বারটা হিউজ একটা ডিস্টেন্স ট্রাভেল করার পর ইরানের নিউক্লিয়ার সাইডের ওপর বম্বিং করে। আমরা যদি দেখি, দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ অস্ট্রেলিয়া, এবং এই সাইডে কিন্তু আমরা যদি ওয়ার্ল্ডকে গ্লোব হিসাবে দেখি, আমরা পাবো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে প্রথম যে বোম্বার যে এয়ারক্রাফটটা আসে, দ্যাট ফার্স্ট টাচ দ্য হাওয়াই আইল্যান্ড, তারপরে কিন্তু এটা অস্ট্রেলিয়ার পাশ দিয়ে আসে এবং ইন্ডিয়ান ওশিয়ানের কাছে দিয়াগো গ্রাসিয়া বলে ভেরি একটা ইম্পর্টেন্ট লোকেশন আছে। আফটার দ্যাট ইট মুভস ফরওয়ার্ড অ্যান্ড এন্টার্স ইন্টু দ্য এয়ার স্পেস অফ দ্য ইরান, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইরানের এন্টায়ার যে ডিটেকশন সিস্টেম সেটাকে ফেল করিয়ে পার্টিকুলার 3টে লোকেশনের ওপর কিন্তু বম্বিং করা হয়। নাও দ্য পয়েন্ট ইজ অ্যানাদার অপারেশন লঞ্চড in parallel to the Israel and in parallel to the Iran। কি হয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই যে সাকসেসফুলি যে বম্বিংটা করেছে, ইউনাইটেড স্টেটের পক্ষ থেকে এটাকে একটা ওভারওয়েলমিং সাকসেস বলা হয়, বিকজ ইউনাইটেড স্টেট ইজ ক্লেমিং দ্যাট দে হ্যাভ কমপ্লিটলি ডিস্ট্রয়েড দ্য নিউক্লিয়ার ফেসিলিটি ডেভেলপড বাই দ্য ইরান, যেটাকে কিন্তু বলা হচ্ছিল যে মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইজ নট লুকিং দিস কাইন্ড অফ থিং ইন এ ভেরি পজিটিভ নোট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কমপ্লিটলি নিউক্লিয়ার যে ফেসিলিটিগুলোকে ডিস্ট্রয়েড করা হচ্ছে, বাট কোনো কনফার্মেশন এখনও ইরানের তরফ থেকে আসেনি, কারণ ইরান কিন্তু বলছে এটি অলমোস্ট 90 মিটার ডিপ ডাউন দ্য আর্থ, পৃথিবীর নিচে অনেক নিচে কিন্তু এই নিউক্লিয়ার ফেসিলিটিকে ডেভেলপ করা হয়েছিল এবং দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল যেটাকে ডিস্ট্রয় করা যায়। বাট ইউনাইটেড স্টেট কিন্তু রিপিটেটিভলি ক্লেমিং করছে যে এই জায়গায় কিন্তু কমপ্লিট যে ডিস্ট্রাকশন অফ দ্য 3 নিউক্লিয়ার ফেসিলিটি দ্যাট হ্যাজ বিন ডান। নাও এই যে এন্টায়ার বোল্ড অ্যান্ড ব্রিলিয়েন্ট অপারেশন ক্যারিড আউট বাই দ্য ইউনাইটেড স্টেট ডিফেন্স ফোর্স, সেটার কিন্তু একটা নাম দেওয়া হয়েছে ফ্রম দ্য সাইড অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দ্যাট ইজ অপারেশন মিডনাইট হ্যামার। তো এই যে রুটটাও এখানে দেখানো হয়েছে যে কিভাবে এই বোম্বিংটা করা হয় এবং এর নাম তোমরা মনে রাখবে অপারেশন মিডনাইট হ্যামার। নাও মুভিং টু দ্য নেক্সট সাইড, যে আমরা দেখে নেব ইরানের 3টে নিউক্লিয়ার ফেসিলিটিতে যে অ্যাটাক করা হয়েছে, হোয়াট আর দেয়ার লোকেশন। দিস ইজ দ্য এন্টায়ার কান্ট্রি অফ ইরান, এবং আমরা যদি এখানে দেখি ইরানের যে ক্যাপিটাল তেহরানের খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড নিউক্লিয়ার সাইট সেটা হচ্ছে ফর্ডো অ্যান্ড নাটান্স। অ্যান্ড আমরা যদি একটু সাউথের দিকে যাই, তখন আমরা কিন্তু দেখতে পাবো ইস্পাহান। তাহলে এই লোকেশনটাও মনে রাখবে, ফ্রম নর্থ টু সাউথ ফর্ডো, নাতান্স অ্যান্ড ইস্পাহান। এছাড়া আরাক বেশ কিছু নিউক্লিয়ার সাইট আছে, আরাক, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট, এই জায়গাগুলোতে কিন্তু অ্যাটাক করা হয়েছে। নাও ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার অফিস পিএমও অফিস থেকেও কিন্তু এই অ্যাটাক সম্বন্ধে জানকারি দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে দেখা গেছিল ইমিডিয়েটলি আফটার দ্য অ্যাটাক
কন্ডাক্টেড বাই দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইরানও কিন্তু রিটেলিয়েটরি অ্যাটাক করেছে কোথায়? ইসরায়েলে, এবং তেল আভিভ টাউনের যদি আমরা বিভিন্ন চিত্র যেটা আমাদের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখব, উই ক্যান সি দ্য ম্যাসিভ লেভেল অফ দ্য ডিস্ট্রাকশন যেটা কিন্তু ইরান ও ইসরায়েলের ওপর করছে। নেক্সট আমরা যদি দেখি এরপরে এন্ট্রি হচ্ছে আনাদার কান্ট্রি, দ্যাট ইজ রাশিয়া। রাশিয়া এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সব সময় কিন্তু একটা অ্যান্টি পজিশনে থাকে, এবং যে মুহূর্তে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই ধরনের বোম্বিং করেছে, নিউক্লিয়ার ফেসিলিটিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে, দেন ইরান কিন্তু টার্নস টু রাশিয়া। ইরান কিন্তু চলে গেছে কার কাছে? রাশিয়ার কাছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া কিন্তু বলেছে, অ্যাসিওর করেছে যে নিউক্লিয়ার ওয়ারহেড সাপোর্ট করার জন্য রাশিয়া ইজ রেডি টু ইরান। সো অ্যামিড দ্য ডিটোরিয়েশন অফ দ্য রিলেশনশিপ উইথ ইউএসএ, ইরান এবং রাশিয়ার যে আমাদের সম্পর্ক সেটা কিন্তু আমাদের ডিপেন্ড হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি, এবং এটা ফার্দার ডিপেন্ড হবে। অ্যান্ড ডিপেন্ড হওয়ার বা আরও স্ট্রেনদেন হওয়ার যে মূল সূত্রটাই থাকবে সেটা হচ্ছে নিউক্লিয়ার উইপেন। ওকে, নাও এরপর আমরা চলে যাব আমাদের ওয়ার্ল্ডে কী ধরনের প্রবলেম হতে পারে। অ্যান্ড আমরা নিউজ আর্টিকেলেও দেখলাম ইরানের কিন্তু কথাবার্তা অফিসিয়াল লেভেলে চলছে টু স্টপ দ্য স্ট্রেট অফ হরমুজ। ইফ ইট ইজ happened, that can also have a very 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 huge significance in the entire world, সেখানে not only India but also the entire world যারা কিন্তু ডিপেন্ড অন দ্য অয়েল ইম্পোর্ট, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্ট্রেট অফ হরমুজ যদি ব্লক হয়, এবং ইন মাই ওপিনিয়ন ইরানি উইল বি ইমিডিয়েটলি টেকিং সাম ডিসিশন, বিকজ ইরানের ওপর যে ধরনের রিটেলিয়েশন করা হয়েছে, ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এবং ইরানকে যেভাবে এন্টায়ার কান্ট্রি থেকে বা এন্টায়ার গ্লোব থেকে আইসোলেট করার চেষ্টা করা হচ্ছে, ইরান কিন্তু তার যে লাস্ট রিসর্ট, যে লাস্ট অস্ত্র উইপন সেটাকে ইউজ করবে, এবং স্ট্রেট অফ হরমুজের ওপর আমার মনে হয় সিরিয়াসলি কোনো একটা ডিসিশন নেবে ইন দ্য আপকামিং ডেজ। নাও আমরা যদি স্টেট অফ হরমুজের লোকেশন দেখে নিই, দিস ইজ দ্য স্টেট অফ হরমুজ, ইট ইজ সারাউন্ডেড বাই দ্য ইউনাইটেড আরব এমিরেটস, ওমান অ্যান্ড ইরান। দিস ইজ দ্য পার্সিয়ান গালফ অ্যান্ড দিস ইজ দ্য গালফ অফ ওমান, অ্যান্ড হুইচ ইজ এ পাসিং ওয়ে, যেখান থেকে কিন্তু ওয়ার্ল্ডের প্রায় হিউজ যে অয়েল ট্রান্সপোর্ট সেটা কিন্তু এই স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে হতে পারে। তার মানে স্ট্রেট অফ হরমুজকে যদি বন্ধ করা হয়, সেই জায়গায় কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রেও আমরা যদি ইম্প্যাক্ট দেখি, সেই ইম্প্যাক্ট কিন্তু হিউজ হবে, কারণ ইন্ডিয়া তার 80% যে অয়েলের ডিম্যান্ড সেটা কিন্তু ইম্পোর্ট করে। মেনলি ইম্পোর্ট কোন কোন কান্ট্রি থেকে করে? ইউনাইটেড আরব এমিরেটস, ওমান, কুয়েত, এই সমস্ত জায়গা থেকে ইম্পোর্ট করে। তাহলে সমস্ত এই মিডল ইস্টের কান্ট্রিকে কিন্তু এই ট্রেড রুটটা দিয়েই যেতে হয়, এখান দিয়েই তাদের জাহাজকে পাস করাতে হয় এবং এক্সপোর্ট করতে হয় তাদের অয়েলকে। সো দিস ইজ দ্য হিউজ ডেভেলপমেন্ট। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট রিলেশনশিপ, আমরা যদি ইন্ডিয়ার সাথে ইরানকে দেখি, তাহলে আমরা দেখব ইরানের সাথে ইন্ডিয়া একটা কানেক্টিভিটির জন্য খুব ইম্পর্টেন্ট। দ্য কানেক্টিভিটি ইজ রিলেটেড উইথ দ্য চাবাহার পোর্ট ডেভেলপমেন্ট। আমরা যদি এন্টায়ার যদি ম্যাপ দেখি, দিস ইজ ইন্ডিয়া অ্যান্ড দিস ইজ ইরান, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের চাবাহার পোর্টের সাথে কিন্তু ইন্ডিয়া ম্যাসিভলি এখানে ইনভেস্ট করেছিল, যাতে কিন্তু ইন্ডিয়ার সাথে ইরানের ট্রেড রুট একটা ডেভেলপ হয়, সি মাধ্যমে একটা ট্রেড রুট ডেভেলপড হয়, এবং ইরানের সাথে যদি চাবাহার পোর্ট ডেভেলপড হয়, দ্যাট ক্যান অলসো হ্যাভ এ ফার্দার ডেভেলপমেন্ট, যেখানে কিন্তু ইরানের মাধ্যমে আফগানিস্তানের সাথে ইন্ডিয়া কানেক্ট করতে পারবে। ইন্ডিয়ার এখানে গুজরাট পোর্ট, কান্ডালা পোর্ট যেটাকে আমরা বলা হয়, মুম্বাই পোর্ট থেকে কিন্তু জাহাজ যাবে এবং চাবাহার পোর্টে উঠবে, এবং দ্যাট উইল ব্রিজ দ্য কানেক্টিভিটি বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড দ্য ইরান। আমরা যদি দেখি এই যে চাবাহার পোর্ট, এই পোর্টের সাথে অ্যাকচুয়ালি আরও একটা ডেভেলপমেন্ট হবে কি, দিস ইজ পাকিস্তান। ইন্ডিয়ার সাথে অলওয়েজ পাকিস্তানের কানেক্টিভিটি বা যে রিলেশন সেটা জেনারেলি বাজে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যাড রিলেশনশিপটাকে বাইপাস করার জন্য, এবং ইন্ডিয়া চায় আফগানিস্তানের সাথে যদি কোনো কানেক্টিভিটি পয়েন্ট তৈরি করা যায়, যেখানে কিন্তু আমরা এই ল্যান্ড রুট পাকিস্তানকে কি করতে পারি, বাইপাস করতে পারি। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য চাবাহার পোর্ট। ইন্ডিয়া যদি চায় এই মুম্বাই পোর্ট বা কান্ডলা পোর্ট থেকে কি করবে, শিপমেন্ট করবে, জাহাজ চাবাহার পোর্টে যাবে, চাবাহার পোর্ট থেকে কি করা হবে, একটা রেল লিঙ্ক তৈরি করা হচ্ছে পোর্টের পর, এখানে একটা রেল লাইন তৈরি করা হবে, যেটাকে বলা হবে চাবাহার জাহেদান রেল লিঙ্ক। জাহেদান ইজ এ সিটি ইন ইরান। আফটার দ্যাট এই সিটিটা কিন্তু এই হাইওয়েটা একদম বর্ডার পয়েন্ট অফ দ্য আফগানিস্তান পর্যন্ত যাবে, এবং আফগানিস্তানের ডেলারাম, কান্দাহার এবং কাবুল পর্যন্ত এই রোডটাকে এক্সটেন্ড করা হবে, এবং দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়া কিন্তু চাবাহার পোর্ট ডেভেলপমেন্ট হলে এবং এই রেল লাইনটা তৈরি হলে কিন্তু ডিরেক্টলি
পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানে পৌঁছে যেতে পারবে। দিস ইজ অল ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রিলেটেড উইথ দ্য ইরান। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার থিং। নেক্সট আমরা চলে যাব পরবর্তী নিউজ, সেটা হচ্ছে এক মিনিট, আর দিস ইজ দ্য ফ্রন্ট পেজ। এবং সেকেন্ড একটা নিউজ ফ্রন্ট পেজে এসেছি, যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিয়েন্সি লো ফান্ড অ্যাফেক্টিং দ্য অর্গান ট্রান্সপ্ল্যান্ট রিপোর্ট। অ্যাকচুয়ালি অর্গান ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে কী লাগে? প্রপার হসপিটাল ফেসিলিটি লাগে, স্পেশালাইজড ডক্টর লাগে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফান্ডিং লাগে। এছাড়া কি লাগে? বিভিন্ন ধরনের যে মডার্ন ইকুইপমেন্ট লাগে। কিন্তু আমাদের যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে দেখা গেছে যে এই যে অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন প্রোগ্রাম, দ্যাট ইজ সিরিয়াসলি ল্যাগিং বিকজ অফ দ্য সেভারাল ইস্যুস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুস ইজ ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট, যেখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের হসপিটালে কিন্তু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি, ফর এক্সাম্পল আইসিইউ বেডস বা সেখানে প্রপার ডক্টরস, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সেগুলো কিন্তু পেশেন্টদের প্রোভাইড করা হচ্ছে না, যেখানে কিন্তু দাঁড়িয়ে লং টার্ম যে সমস্ত যে প্রবলেম, সেই জায়গাতেও একটা কমপ্লিকেশন আছে। দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে যে মেজর যে ট্রান্সপ্ল্যান্টেশন, অর্গান ট্রান্সপ্ল্যান্ট, বি দ্য কিডনি ট্রান্সপ্ল্যান্ট, তার কিন্তু সংখ্যা খুব কমে গেছে। এরপর নেক্সট আমরা যদি নিউজে যাই, দিস ইজ রিলেটেড উইথ ওয়ান রিজার্ভয়ার অ্যান্ড কাবিনী রিজার্ভয়ার ইজ সেফ, সেজ দ্য CNLL. CNLL stands for Kaveri Niravari Nigam Limited. This is an organization, but we need not understand all the news, but there is an important reservoir and also the wildlife sanctuary. This is the wildlife sanctuary, যেটাকে বলা হয় কাবিনী ওয়াইল্ড স্যাঞ্চুরি। এইখানে ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক লোকেটেড, সেটা হচ্ছে নাগারহোল ন্যাশনাল পার্ক। নাগারহোল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? নাগারহোল ন্যাশনাল পার্ক আমরা যদি দেখি, দিস ইজ দ্য লোকেশন অফ দ্য কাবিনী অ্যান্ড ভেরি ক্লোজ টু কাবিনী দেয়ার ইজ দ্য প্রেজেন্স অফ দ্য ন্যাশনাল পার্ক নেমড অ্যাজ নাগারহোল ন্যাশনাল পার্ক। এই পুরো জায়গাটা ইন্ডিয়ার স্টেট অফ কর্ণাটকে লোকেটেড, এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি সেখানে ইম্পর্টেন্ট কী কী ফিচার্স আছে, টাইগার্স, লেপার্ড, এলিফ্যান্ট, ভেরিয়াস আদার ওয়াইল্ড লাইফ স্পিসিস আমরা এই স্যাঞ্চুরিতে দেখতে পাই। দিস ইজ ইন কর্ণাটক। ওকে, এটা কোন নদী? এটা হচ্ছে কাবিনী রিভার। কাবিনী রিভারের অরিজিনেশন কি? কাবিনী রিভার কিন্তু ইজ এ ট্রিবিউটারি অফ দ্য রিভার কাবেরি, এবং সেটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাদার্ন ইন্ডিয়ান রিভার দ্যাট অরিজিনেটস ফ্রম দ্য ওয়েনাদ ডিস্ট্রিক্ট অফ দ্য কেরালা, এবং এখানে কিন্তু পানামারাম রিভার এবং মানান থাভাদি রিভারের কনফ্লুয়েন্সে এই কাবেরী নদীটি তৈরি হয়েছে। নেক্সট আমরা চলে যাব পরের নিউজে। আমরা কিন্তু এই নিউজগুলোকে এন্টায়ারলি পুরো নিউজগুলোকে কভার করলাম। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, this is the another news, that is the Steel Frigate INS Tamal to be commissioned on July 1. এই নিউজটার সাথে এক মিনিট, এই যে নিউজ আর্টিকেল, এটার সাথে তোমাদের যেটা মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান নেভি ডে কবে সেলিব্রেট করা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি জাস্ট 2 থেকে 3 দিন আগে এটা তোমাদের সাথে ডিসকাস করেছি। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন্স কী ছিল? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং কানাডাকে সেপারেট করে কোন প্যারালাল। সেকেন্ড কোয়েশ্চেন্স কী করছি? তোমাদের ইন্ডিয়ান নেভি ডে কবে সেলিব্রেট করা হয়। থার্ড কোয়েশ্চেন্স দেখবে আর্মি ডে কবে সেলিব্রেট করা হয়। ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে এয়ারফোর্স ডে কবে সেলিব্রেট করা হয়। এই 4টে কোয়েশ্চেন্সের আমাকে কমেন্ট সেকশনে যারা সিরিয়াসলি এই ভিডিওটা দেখো তারা উত্তর দেবে। এটা 26% ইন্ডিজিনিয়াস কম্পোনেন্ট দিয়ে তৈরি এবং ইনক্লুডিং দ্য ব্রহ্মস লং রেঞ্জ ক্রুজ মিসাইল এবং কাটিং এজ টেকনোলজি দিয়ে এই শিপটাকে, এই ওয়ারশিপটাকে তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই শিপটা কিন্তু ব্রহ্মস লং রেঞ্জ ক্রুজ মিসাইলকে ক্যারি করতে পারবে। কামিং টু দ্য নেক্সট পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য এডিটোরিয়াল পেজ। উই আর কাম টু দ্য লাস্ট পোর্শন। দেখো, আমি অলরেডি বললাম ম্যান অফ ওয়ার, এটা পড়তে হবে না। লেসন্স ফ্রম দ্য অপারেশন সিন্ধু, গ্লোবাল আউটরিচ আমরা পড়বো না, বিকজ দেয়ার আর ভ্যারাইটি অফ নিউজ, ভ্যারাইটি অফ ওপিনিয়ন্স, উই ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড। বাট one news is steering the Indian economy amidst the global troubles. So the entire globe is facing different kind of problems. সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান ইকোনমিক জায়গায় আমাদের কি কি প্রবলেম হতে পারে বা আমরা কি কি সমস্যা ফেস করছি সেটা আজকের এই এডিটোরিয়ালের ডিসকাশন বিষয়। জাস্ট আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই, প্রথমত বলা হচ্ছে দেয়ার এ হিউজ বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে গ্লোবাল ট্রেড দ্যাট ইজ ইভলভিং র্যাপিডলি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস
লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। সেখানে কিন্তু আমরা যদি দেখি নিয়ারলি 1/5 ইন্ডিয়ার যে মার্চেন্ডাইজ এক্সপোর্ট সেটা কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে কি সেক্টর যেখানে কোলাবোরেশন আছে ইন্ডিয়ার সাথে সেটি হচ্ছে মেরিন, অ্যাপারেল, কার্পেট, জেমস, জুয়েলারি, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড আদার কম্পোনেন্টস অফ ইলেকট্রনিক। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া ইজ হিউজলি ডিপেন্ডেন্ট ফর ইটস এক্সপোর্ট টু দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বাট ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কিন্তু দ্য ভোলাটাইল সিচুয়েশন অ্যান্ড ডিসিশন মেকিং ইন দ্য রিজিয়ন অফ ট্যারিফ ইট ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং সাম প্রবলেম, ফিউচার আনসার্টেনটি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্স্ট অ্যাফেক্টেড সেক্টর হতে পারে আমাদের কান্ট্রির এমএসএমই সেক্টর, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টর। নেক্সট পসিবল ইস্যুস কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা রিসেন্টলি রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ডিল, ট্রেড এগ্রিমেন্ট সবগুলোকে নতুনভাবে মডিফাই করার প্রয়োজনীয়তা আসছে। এছাড়া ইন্ডিয়ার সঙ্গে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসছে ইন টার্মস অফ চায়না অ্যান্ড আদার সাউথ ইস্ট এশিয়ান নেশনস লুকিং টু ডিরেক্ট দেয়ার সারপ্লাস প্রোডাক্ট। সেই জায়গায় দাঁড়িয়ে রিসেন্টলি বাংলাদেশের সাথেও কিন্তু ইন্ডিয়ার একটা ট্রেড রিলেটেড টাসেল চলেছে। নাও আমাদের কান্ট্রির যে মানিটারি পলিসি, সাস্টেনেবল পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এছাড়া স্ট্রেনথেনিং অফ দ্য ইম্পোর্ট মনিটরিং, এই সমস্ত ইস্যুগুলোকে যদি আমরা কনসিডার করি আমাদের কিন্তু দেখতে হবে উই নিড দ্য রিফর্ম, উই নিড টু রিফর্ম আওয়ার পলিসি, উই নিড টু calibrate our stance with respect to the global change। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু obviously we need to focus on our critical sectors, also আমাদের কিন্তু সেলফ রিলায়েন্সের দিকে মানে নজর দিতে হবে। we need to scale up our manufacturing, এবং আমরা শুধুমাত্র এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি না হয়ে আমাদেরকে কিন্তু we need to focus on the investment। আমাদের কিন্তু ক্রিটিক্যাল যে সমস্ত সেক্টর আছে সেই জায়গায় কিন্তু অ্যাট্রাকশন অফ দ্য ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে, সো দ্যাট এখানে আমরাও যেন ইন্টিগ্রাল পার্ট হতে পারি গ্লোবাল সাপ্লাই চেনের। নাও ইন্ডিয়া ক্যান ওয়েদার দ্য স্টর্ম অ্যান্ড ইমার্জ দ্য স্ট্রঙ্গার। এই যে যুদ্ধকালীন পরিস্থিতি, এই যে ঝড় উঠেছে, এই ঝড় থেকে উই আর হোপফুল, উই আর অপটিমিস্টিক দ্যাট উই হ্যাভ সাম পলিসিস, এবং সেই পলিসিসের মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই এই যুদ্ধটা থেকে, এই ঝড়টা থেকে বেরিয়ে আসতে পারবো এবং উইল বিকাম মোর স্ট্রঙ্গার। নেক্সট এই এডিটোরিয়ালের পর উইল ডিসকাস ওয়ান মোর এডিটোরিয়াল, দ্যাট ইজ দ্য রেকগনিশন অফ দ্য আদিবাসী আইডেন্টিটি ইন দ্য সেন্সাস। আমরা সেন্সাস নিয়ে প্রচুর আলোচনা করেছি, বাট দিস ইজ এ নিউ কাইন্ড অফ টপিক, যেখানে বলা হচ্ছে আমরা জাস্ট সেন্সাস পড়ার আগে দেখব 2027-এ সেন্সাস কনক্লুড হবে, ডিজিটাল মোডে সেন্সাস হবে। সেকেন্ড কি বলা হচ্ছে, এখানে কাস্টের এনুমারেশন করা হবে। দিস আর দ্য কি ফ্যাক্টরস। এবং 2011-র পর কিন্তু সেন্সাস হয়নি 2021 সালে, কিসের জন্য? কোভিডের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই সেন্সাসকে কন্ডাক্ট করা হবে। বাট দ্য অথার সিনিয়র মেম্বার অফ দ্য CPIM তিনি কিন্তু লিখেছেন কি, তিনি লিখেছেন যে এন্টায়ারলি যে সেন্সাসের একটা কি কম্পোনেন্ট হচ্ছে রিলিজিয়ান কাউন্ট। অর্থাৎ রিলিজিয়ান হিসেবে আমরা জেনারেলি ফর এক্সাম্পল হিন্দু কত পার্সেন্টেজ আছে, মুসলিম কত পার্সেন্টেজ আছে, ফর এক্সাম্পল বুদ্ধিস্ট কত আছে, শিখ কত আছে, জৈন কত আছে, বা খ্রিশ্চিয়ানস কত আছে, এই পার্সেন্টেজটা আমরা দেখি। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে আমাদের যে এন্টায়ার যে এই পোর্শন, এখানে আমাদের কান্ট্রিতে আদিবাসী বা শিডিউল ট্রাইবস যারা আছে তাদের একটা লং স্ট্যান্ডিং ডিমান্ড আছে। কি ডিমান্ড? তাদের একটা কিন্তু ডিস্টিংক্ট আইডেন্টিটি আছে, তাদের একটা ডিস্টিংক্ট ফেথ আছে, এবং সেটাকে কিন্তু তারা চায় সেন্সাস দ্বারা রেকগনাইজড করতে। কি? সেন্সাস কিন্তু রিলিজিয়াস ডেমোগ্রাফিকেও কাউন্ট করে ইন ইন্ডিয়া, এবং ইন্ডিভিজুয়ালস হ্যাভ দেয়ার রিলিজিয়াস বিলিফ। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে রিলিজিয়াস যে সিস্টেম আছে, মেজরলি হিন্দুইজম, ইসলাম, খ্রিশ্চানিটি, শিখিজম, জৈনিজম এবং বুদ্ধিজম, এবং এই 6টা রিলিজিয়ান ফেথের বা বিলিফের বাইরে যাদের আছে তাদেরকে কিন্তু সেন্সাসে ORP হিসাবে ডেজিগনেট করা হয়। ORP স্ট্যান্ডস ফর আদার রিলিজিয়াস পারসুয়েশন। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ST মাইনরিটি যারা আছে বা শিডিউল ট্রাইবস কমিউনিটি আছে তাদের কিন্তু বিভিন্ন ভ্যারাইটি অফ বিলিফ সিস্টেম আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য কিন্তু কোনো সেপারেট কলম থাকে না। নাও হোয়াট আর দ্য স্পেশাল কনস্টিটিউশনাল প্রভিশনস? কনস্টিটিউশন হ্যাজ স্পেসিফিক প্রভিশন ফর দ্য প্রোটেকশন অফ বিলিফ, কাস্টম, ট্র্যাডিশন অফ ST। উই হ্যাভ 5th শিডিউল, 6th শিডিউল। In addition to that, we have Article 371, 371B, যেগুলো কিন্তু স্পেসিফাই করে for the protection of customary law and practices in Nagaland, Assam respectively. Article 25, right to religion, right to profess, practice, propagate of one's faith. Article 26 কি গ্যারান্টি করে আমাদের কান্ট্রিতে? রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। অ্যামিড অল দিস কনস্টিটিউশনাল প্রভিশনস, ST কমিউনিটিদের জন্য বলা হচ্ছে দিস রাইট মাস্ট বি ট্রান্সলেট ইনটু দ্য রেকগনিশন অফ দেয়ার ডিস্টিংক্ট ফেথ
based belief and practices centered on nature worship and ancestral tradition. সো আমরা অনেক ট্রাইবাল পপুলেশন দেখবো যারা কিন্তু ন্যাচারাল যে সমস্ত ফেনোমেনা আছে সেইটা কিন্তু দে আর দ্য ওরশিপার অফ দ্য ন্যাচারাল থিংস। ফর এক্সাম্পল অনেক জায়গায় আমরা দেখি তারা বায়ু পুজো করে, অনেক সময় দেখা যায় তারা আগুনের পুজো করে, বা অ্যানসেস্ট্রাল ট্র্যাডিশনকে তারা কিন্তু মেনটেন করে আসছে ডিকেটস আফটার ডিকেটস। সেই জায়গায় দাঁড়িয়ে সেন্সাসকে কিন্তু এই 6টা রিলিজিয়নের বাইরেও রিক্লাসিফাই করতে হবে ডিফারেন্ট আদার রিলিজিয়ান, এবং এই যে ওআরপি এই যে ব্রডার টার্ম সেটাকে কিন্তু ভাঙার প্রয়োজনীয়তা আছে। ওআরপি মানে কি আদার রিলিজিয়াস প্র্যাকটিসেস বা পারসুয়েশন। নেক্সট এই জায়গায় বলা হয়েছে যে এসটি পপুলেশনকে যদি 2011 ডেটা দেখা যায় প্রায় 10.43 crore এসটি পপুলেশন ছিল, অ্যাপ্রক্সিমেটলি 8.6% অফ দ্য টোটাল কান্ট্রির পপুলেশন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি যে এই যে ওআরপি কলাম মানে আদার রিলিজিয়াস যে কলাম সেখানে কিন্তু অনলি রেজিস্টার্ড হয়েছিল 0.66% পপুলেশন, অর্থাৎ অনেক শিডিউল ট্রাইবসের রিলিজিয়ান কি সেটা কিন্তু এনলিস্টই করা হয়নি বা সেটা কিন্তু কোনো রিপোর্টিং হয়নি। দে আর নট অ্যাকচুয়ালি রেজিস্টার্ড, দে আর রিলিজিয়াস অ্যান্ড দ্য স্পিরিচুয়াল আইডেন্টিটি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইভাবে চললে দিস ইজ আনফেয়ার অ্যান্ড আনজাস্ট অ্যাকর্ডিং টু দ্য অথর। নেক্সট কি বলা হচ্ছে, মেজরিটি অফ দ্য আদিবাসী কিন্তু রুরাল হ্যাবিটেটসে বসবাস করে, দে হ্যাভ ভেরি লিটিল ইনফরমেশন কি হোয়াট ইজ দ্য মিনিং অফ ওআরপি। ওআরপির চয়েস কি, তারা দেখে যে আমরা হিন্দু নই, আমরা মুসলিম নই, আমরা খ্রিস্টিয়ান নই, বা আমরা we are not the follower of Sikhism, anything, বাট সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ওআরপির মিনিং কি সেটাকে কিন্তু তারা বুঝতেই পারে না এবং সেটাকে ভ্যাকেন্ট রেখে দেয়। এবং দ্যাট ইজ ওয়াই তাদের যে রিলিজিয়াস আইডেন্টিটি সামহাউ ইট ইজ নট রিপ্রেজেন্টেড ইন দ্য ইন্ডিয়ান সিনারিও, বা আমরা যদি ন্যাশনাল কনটেক্সট দেখি তারা কিন্তু আন্ডার রিপ্রেজেন্টেটেড থেকে যাচ্ছে। সো এই জায়গায় দাঁড়িয়ে এই ইস্যুটাকে পলিটিক্যালি অ্যাড্রেস করার দরকার আছে। আদিবাসীদের কিন্তু ক্যালিব্রেট করার দরকার আছে যে তাদের অ্যাকচুয়াল রিলিজিয়াস আইডেন্টিটি কী আছে, সেখানে রেকগনিশন অফ এসটির সাথে সাথে কিন্তু তাদের যে রিলিজিয়াস আইডেন্টিটি সেটাকেও কিন্তু সামনে তোলার দরকার আছে, অ্যান্ড দ্যাট ক্যান বি ডান অনলি থ্রু দ্য সেন্সাস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সেন্ট্রালাইজেশন হোমোজেনাইজেশন আছে, ওয়ান নেশন ওয়ান কালচার, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আদিবাসী কমিউনিটিকেও কিন্তু অনেক সময় নেগেটিভলি অ্যাফেক্ট করে এবং তাদের যে এন্টায়ার যে বিলিফ সিস্টেম সেটা কিন্তু আস্তে 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 ইরোড হয়ে যাচ্ছে। বাট ইন্ডিয়ার ডাইভার্সিটি কিন্তু অবভিয়াসলি রিপ্রেজেন্টেড বাই দ্য এসটি গ্রুপ। সেই জায়গায় দাঁড়িয়ে বিকজ দে আর দ্য রিচ আফোল্ডার অফ কালচারাল লিঙ্গুইস্টিক প্যাটার্ন spiritual diversity they have, সেই জন্য আদিবাসী have been pushing back against the new forms and methods of assimilation. The demand for recognition of their faith in the census is one such demand, এবং যেখানে কিন্তু রেজিস্ট্যান্স থাকবে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেই জায়গাটাকে আমাদের এগোতেই হবে। সো দিস ইজ অল। নাও আমরা কুইকলি আজকে ফার্স্ট অফ অল এই ছিল আজকের এন্ড অফ দ্য নিউজ অ্যানালিসিস। ওকে, নাও উইল মুভ টু দ্য ওয়ান লাইনার কোয়েশ্চেন্স অ্যানালিসিস, যেটা কিন্তু আমাদের পরীক্ষার পারপাসে আসবে। নেক্সট প্রথম কোয়েশ্চেন্স দেখো, রিসেন্টলি আমরা আলোচনা করেছিলাম QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026 পাবলিশড হয়েছে। সেই লিস্ট অনুযায়ী ইন্ডিয়ার কোন ইনস্টিটিউট কিন্তু বেস্ট এডুকেশনাল ইনস্টিটিউট হিসেবে সামনে এসেছে? 4টে অপশন, IIT দিল্লি, মুম্বাই, কানপুর অ্যান্ড গুয়াহাটি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, IIT দিল্লি। সেখান থেকে এক্সপ্লানেশন কি আছে, IIT দিল্লি কিন্তু ইন্ডিয়ার টপ র্যাঙ্কিং ইনস্টিটিউশন, যেটা কিন্তু আমরা QS র্যাঙ্কিং 2026-এ দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন্স হচ্ছে, রিসেন্টলি শ্রী রাম বাহাদুর রায় হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য Padma Bhushan for outstanding service in which field? Journalism, art, social service and folk song. জার্নালিজম ফিল্ডের সাথে এই ব্যক্তিত্বের নাম আমরা যুক্ত পারি, অ্যান্ড দিস ইজ ইউজ যদি যে সেকশনের সাথে আমরা যুক্ত পারি সেটা হচ্ছে পার্সোনালিটি ইন নিউজ। নেক্সট আমরা চলে যাব পরের কোয়েশ্চেনে, সেটা হচ্ছে রিন্ডিয়া সিল্ক অ্যান্ড দ্য খাসি হ্যান্ডলুম প্রোডাক্টস। এই খাসি হ্যান্ডলুম প্রোডাক্টসটা তো আমাদের পরীক্ষায় দেবে না, বাট আমাদের এই সিল্কটা সম্বন্ধে জানতে চাইতে পারে কি রিন্ডিয়া সিল্ক বলে একটা রিসেন্ট সিল্ক, সেটা GI ট্যাগ পেয়েছে, সেটা কোন স্টেট থেকে বিলং করে? অ্যান্সার ইজ মেঘালয়। রিসেন্টলি টু প্রিজার্ভ দ্য ট্র্যাডিশনাল ক্রাফটস, মেঘালয়ের যে রিন্ডিয়া সিল্ক সেটাকে কিন্তু GI ট্যাগ দেওয়া হয়েছে। জাস্ট লুক অ্যাট দ্য পিকচার, দিস ইজ দ্য কোয়ালিটি অফ দ্য সিল্ক, এবং ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেঘালয় স্টেট, এবং সেটা রিসেন্টলি GI ট্যাগ পেয়েছে। নেক্সট আমরা চলে যাব পরের যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে রিসেন্টলি একটা হাইকোর্ট একটা ভার্ডিক্ট ইস্যু করেছে, দ্যাট ইজ ব্যানিং দ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইন হিলি এরিয়া এবং ওয়েডিং ইটারিস টু ট্যাকেল দ্য পলিউশন। রিসেন্টলি কোন হাইকোর্টের তরফ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিককে ব্যান করা হয়েছে ইন দ্য হিলি এরিয়া?
কেরালা, এলাহাবাদ, গুয়াহাটি অ্যান্ড দিল্লি। অ্যান্সার ইজ কেরালা হাইকোর্ট, এবং কেরালা হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেক্সট আমরা চলে আসবো পরের কোয়েশ্চেন্সে, সেটা হচ্ছে recently which state has banned the cultivation of hybrid paddy to deal with the worsening groundwater crisis in the state? Groundwater crisis ke bondho korar jonno, protect korar jonno recently hybrid paddy which requires a huge amount of water for cultivation সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে, and the state is Punjab. Punjab recently ব্যান করেছে cultivation of hybrid paddy to deal with the worsening বা depleting groundwater crisis in the state. Next question, who has recently launched a Jai Hind scheme to train the scheduled tribe student? Varanasi of BHU বা Benares Hindu University, option B Delhi University, option C Aligarh Muslim University, and option D is the Jawaharlal Nehru ইউনিভার্সিটি বা JNU। কোন ইউনিভার্সিটির তরফ থেকে এই কাজটা, এই স্কিমটা লঞ্চ করা হয়েছে? দ্যাট ইজ দ্য দিল্লি ইউনিভার্সিটি, এবং দিল্লি থেকে কি করা হচ্ছে? জয় হিন্দ এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে, এবং সেটা কিন্তু ST স্টুডেন্টদের সাপোর্ট করবে টু গেট দ্য হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। নেক্সট নিউজ আমরা চলে যাব, ভেরি ইম্পর্ট্যান্ট। রিসেন্টলি আমরা দেখেছি বিফোর ভিজিটিং অর অ্যাটেন্ডিং দ্য G7 সামিট, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিটেড দ্য সাইপ্রাস। সাইপ্রাস ইজ এ ভেরি স্মল কান্ট্রি প্রেজেন্ট ইন দ্য মেডিটেরিয়ান সি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাইপ্রাসের যে ফার্স্ট লেডি অর্থাৎ যিনি এনার যে ওয়াইফ, ঠিক তার সাথে কিন্তু তিনি দেখা গেছিলেন যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাকে একটা পার্টিকুলার স্ট্রেট ট্র্যাডিশনাল টেকনিকে তৈরি একটা ক্লাচ ব্যাগ, সিলভার ক্লাচ ব্যাগ বা পার্স গিফট করেছিলেন। কোয়েশ্চেন হচ্ছে সেই যে পার্টিকুলার পার্সটা সেটা একটা ট্র্যাডিশনাল টেকনিককে রিপ্রেজেন্ট করে, সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট লেডি বা স্পাউস অফ দ্য পলিটিক্যাল লিডার অফ দ্য সাইপ্রাস, তাকে যে পার্সটা দেওয়া হয়েছিল সেটা কোন স্টেট থেকে বিলং করে? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কেরালা। অ্যান্সার ইজ দ্য অন্ধ্রপ্রদেশ। দ্য গিফট রিফ্লেক্টস দ্য অন্ধ্রপ্রদেশ ট্র্যাডিশনাল যে মেটাল ক্রাফটম্যানশিপ সেটাকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড দিস ইজ দ্য ইমেজ অফ দ্যাট পার্টিকুলার পার্স। নাও আমরা যদি দেখি রিসেন্টলি কিন্তু সাইপ্রাসের যে হাইয়েস্ট অনার গ্র্যান্ড ক্রস অফ ম্যাক্রিওস 3 সেটা কিন্তু সাইপ্রাসের তরফ থেকে আমাদের কান্ট্রির প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। দিস ইজ এ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট ক্যান বি আস্কড ইন দ্য আপকামিং এক্সামিনেশন। নেক্সট আমরা যদি সাইপ্রাস কান্ট্রিটাকে একবার দেখে নিই, দিস ইজ দ্য সাইপ্রাস কান্ট্রি। ওয়েস্ট এশিয়া থেকে আমরা যদি জাস্ট বেরোই অ্যান্ড উই ক্যান এন্টার ইন্টু দ্য মেডিটেরিয়ান সি, দেন উই হ্যাভ দি সাইপ্রাস কান্ট্রি। সাইপ্রাস ইজ আ ভেরি স্মল কান্ট্রি উইথ দ্য ক্যাপিটাল নেম নিকোসিয়া, ভেরি ইম্পর্টেন্ট। এবং সাইপ্রাসকে যদি আমরা দেখি, সাইপ্রাস কিন্তু সিরিয়া বা টার্কির ঠিক অ্যাডজয়নিং পজিশনে কিন্তু সাইপ্রাস ইজ লোকেটেড। নেক্সট আমরা যদি চলে যাই, হ্যাঁ দিস ইজ অল, এবং উইথ দিস উই হ্যাভ কমপ্লিটেড দ্য ক্লাস। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে একটু নতুনভাবে আরও নতুন ইনফরমেশনের সাথে তোমাদেরকে এই ক্লাসটা করানোর চেষ্টা করেছি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। টেলিগ্রাম জয়েন করো, এবং টেলিগ্রাম থেকে অবশ্যই পিডিএফগুলো রেগুলার রেখো, এবং মান্থলি ওয়াইজ এগুলোকে কিন্তু রিভাইজ করো। এছাড়া তোমরা যদি WBCS বা আদার কোনো এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা চাইছো এন্টায়ার সিলেবাসটাকে কিন্তু ডেডিকেটেড ওয়েতে, সাইন্টিফিক ওয়েতে কতটা পড়তে হবে, কতটা পড়তে হবে না, এই পুরো বিষয়টা নিয়ে তোমরা কনফিউজ, ইউ মে সিক মাই গাইডেন্স, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউ ক্যান জয়েন মাই এক্সক্লুসিভ মেন্টরশিপ প্রোগ্রাম। ফর দ্যাট ইউ নিড টু মেল মি, অ্যান্ড দিস ইজ মাই মেল আইডি। এই মেল আইডিতে তোমরা আমাকে মেল করে জানাতে পারো, এবং মেল যখন করবে অবশ্যই মেনশন ইউর ফোন নাম্বার এবং নেম। সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। কেমন লাগলো অবশ্যই জানালাম। যে 4টে কোয়েশ্চেন্স করেছি তার উত্তর দেবে, এবং যারা সিরিয়াসলি দেখছো তারা কিন্তু এই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে। না জানলে তোমরা নিজেদের মতো করে সার্চ করবে। সো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে।